স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। মুক্তিযুদ্ধে অবদান রাখা, বিদেশি বন্ধুদের সম্মাননা স্মারকের স্বর্ণ জালিয়াতি আর অমুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ, এই দুটি বিষয় হালের অন্যতম আলোচিত ঘটনা। আদতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সততার সুনীতির বিজয়ী কেবল মুক্তিযুদ্ধ বিজয়ের চূড়ান্ত সুফল পাবে দেশ। 4 দশক পরেও শেষ হয়নি সেই যুদ্ধ। এসব নিয়ে আজকের আলোচনা নীতির মুক্তি। কথা বলতে স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের। জনাব আ.ক.ম মোজাম্মেল হক, আপনি নিশ্চয়ই আজকে আপনার নজরে এসেছে, আজকে ডেইলি স্টারের প্রতিবেদন বলছে যে অভিযুক্ত যুদ্ধাপরাধীও মুক্তিযুদ্ধ সেজে বাংলাদেশ মুক্তিযুদ্ধ কাউন্সিলে বড় বড় পদে নির্বাচিত হচ্ছেন। বড় পদ ছাড়াও আরো কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধাও বড় পদে আরো কয়েকজন ভুয়া মুক্তিযোদ্ধা নির্বাচিত হওয়ার খবর আমরা পত্রপত্রিকায় দেখেছি। এইভাবে এইটি আমাদের মুক্তিযুদ্ধের প্রতি কতটা সম্মান আমরা দেখাচ্ছি এই সব কাণ্ডকীর্তির মাধ্যমে? প্রথমত এটি একটি পত্রিকার সংবাদ। আমি অবশ্যই এটা বিকেলবেলায় দেখেছি, কারণ আজকে আমি একটু ব্যস্ত ছিলাম কম্বোডিয়ান প্রাইম মিনিস্টার ওনাকে রিসিভ করার ব্যাপারে, কারণ উনি আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে গিয়েছিলেন, সেখানে যে সম্মান জানানোর জন্য শহীদদের, সেজন্য আমার আসলে দেখা হয় নাই। তবে আমি বিকেলবেলায় দেখেছি, তো সেখানে যাদের দুজনের নাম বলেছে আমি ওনাদের নাম আগে শুনি নাই। একমাত্র চিফ ইঞ্জিনিয়ার ওহিদুর রহমান সাহেব সম্পর্কে আমার পরিচিত, এলজেডির চিফ ইঞ্জিনিয়ার। তো এইগুলো তাদের মুক্তিযুদ্ধের সনদ নিয়ে কোনো রকম ইতিপূর্বে অভিযোগ ছিল কিনা, বা তারা কিভাবে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট গ্রহণ করেছে, আমি ব্যাপারটা সম্বন্ধে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলতে পারি। আপনি তদন্ত করবেন কিনা? আমরা দেখেছি কয়েকদিন আগে টিভি চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদন। আমি এটুকু বলতে পারি, নিঃসন্দেহে আমরা তদন্ত করব, এবং এমন ঘটনা যদি ঘটে থাকে নিঃসন্দেহে এটা জাতির জন্য দুর্ভাগ্য। কারণ যিনি মুক্তিযোদ্ধা নন, তিনি মুক্তিযোদ্ধা হিসাবে নির্বাচিত হবেন, মুক্তিযুদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেবেন, এটা দুঃখজনক, কলঙ্কজনক। শুধু তাই নয়, সেখানে আমি ওই যেহেতু নিউজে দেখেছি যে তিনি আলবদর বাহিনীর সাথে জড়িত ছিল বলে ওর মন্তব্য করেছেন। যেহেতু আমি ব্যাপারটার সম্বন্ধে নিশ্চিত না, আগেই বলেছি যে আর যদি এটা সত্যি হয়ে থাকে যে একটা আলবদরের সাথে সম্পৃক্ত একটা ব্যক্তি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আবার মুক্তিযুদ্ধের নেতা সেজেছেন, তাই এটা জাতীয় কলঙ্ক হিসেবে আমি মনে করব। আপনি এটা শুনেন নাই যে বাবুল চিশতির কথা যে আসছে, যেটা মাহবুবুল হক চিশতি বা বাবুল চিশতি, তার বিরুদ্ধে কিন্তু একটি মামলাও আছে, যেটি শেরপুরে জুলাই 2009-তে একটি মামলা করা হয়েছে তাকে ভুয়া মুক্তিযুদ্ধ করে। এটিও আজকের রিপোর্টে আছে এবং সেটি রেকর্ডেড। না, সেটা আমি বললাম তো, আমি নামের সাথেও পরিচিত নেই, আজকেই প্রথম আমি শুনলাম। জি। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আবার ডিফেন্ড করার অর্থ বুঝেন না। জি। মামলা সবসময় অভিযুক্ত একজন হলেই তাকে আমরা দোষী মনে করতে পারি না। তবে অভিযোগটা খুবই, যদি সত্য হয়, খুবই লজ্জাস্কর, দুঃখজনক, এবং এটা এত নিন্দনীয় যেটা বলার মতো না। এমনিতে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বা যে মুক্তিযুদ্ধ করে নাই তার পক্ষে একটা সনদ জোগাড় করা এখন কতটা কঠিন, মুক্তিযোদ্ধা হিসেবে সনদ জোগাড় করা? দেখেন, বিভিন্ন সময় এই সনদ দেওয়া হয়েছে। তা আমি ইতিমধ্যেই 129 জন সরকারি কর্মকর্তার মুক্তিযুদ্ধের সনদ বাতিল করেছি, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি কেস করার জন্য আমি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরকে 129 জন সরকারি কর্মকর্তা কি পর্যায়ের সরকারি কর্মকর্তা? তারা নিশ্চয়ই এখন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আছে, বিভিন্ন পর্যায়ের আছে, এবং আরো 7 জন সচিব পর্যায়ের কর্মকর্তার গুলো দেখছি। আরো কয়জন সচিব পর্যায়ের কর্মকর্তা? আমি প্রায় 7 জন সচিব পর্যায়ের এগুলো তদন্তাধীন। এবং প্রথমত ফাইন্ডিংস যেটা আমি দেখেছি, যে ওনারা যে সার্টিফিকেট জোগাড় করেছে যে লোকাল ট্রেন্ড, তো এখন এটার একটা সহজ সুযোগ হয়েছে। মুক্তিযোদ্ধা কারা এই সংজ্ঞাটা আজ পর্যন্ত নির্ধারিত হয় নাই। আমার আগামী পরশুদিন আমার হয়তো সংসদে আমি বক্তব্য রাখবো। আগামীকাল আমার সংসদীয় কমিটির
মিটিংও আছে। সেখানে আমি একটা প্রস্তাব রেখেছি যে মুক্তিযুদ্ধ কারা, এই ডেফিনেশন যদি ঠিক না করা যায় তাহলে এই সুযোগটা সবসময় থেকে যাবে ভুয়া মুক্তিযুদ্ধ হওয়ার। আচ্ছা। অর্থাৎ এখানে কিছু সংখ্যক যারা মুক্তিযুদ্ধকালীন যারা কমান্ডার ছিলেন তারা অনেকেই, আমি যেগুলো ইতিমধ্যে আমার নজরে এসছে, দেখা গেছে যে তারা অনেক সময় হয়তো কেউ আত্মীয়তার খাতিরে, কেউ অর্থের বিনিময়ে, কেউ হয়তো চক্ষু লজ্জা, কেউ না বুঝে সমানে সার্টিফিকেট দিয়েছেন যে মুক্তিযুদ্ধ কমান্ডার সাহেব, যে আমি তাদেরকে দেশের অভ্যন্তরে এসে ট্রেনিং দিয়ে তাদেরকে বিভিন্ন অপারেশনে নিয়ে গিয়েছিলাম। এই লোকাল ট্রেন দেওয়ার যে অথরিটি, সে এখন প্রতিনিয়তই আমার কাছে এই ধরনের আবেদন আসতেছে। আমি এগুলো সবই মিটিং ছাড়া তো নাকচ করা যায় না, আমি রাখছি, এবং এগুলো আমার বিবেচনায় বোধহয় তারা হতে পারবে না ইনশাল্লাহ। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই বা আশা করব। কথাটা শেষ করছি যে লোকাল ট্রেন আবার কয়েকজনকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেমন কাদের সিদ্দিকী, সে বাংলাদেশের অভ্যন্তরে থেকেই অত্যন্ত হিরোইক ভূমিকা পালন করেছে, এবং পাক হানাদার বাহিনী তার নাম শুনলে আতঙ্কিত থাকতো। তো সে যে বাহিনী গঠন করেছিল তাদেরকে আপনি যদি অস্বীকার করি তাহলে সত্যকে অস্বীকার করবে। যেমন হেমায়েত বীর বিক্রম, বালুকার থেকে আফসার সাহেব, এরকম মুষ্টিমেয় কিছু কিছু আবার লোকজন আছেন যে যারা লোকাল ট্রেন করে, জিয়াউদ্দিন খুলনাতে মেজর জিয়াউদ্দিন, উনিও কিছু ট্রেনিং দিয়ে এগুলো করেছে। এরকম কয়েকজন রিকগনাইজড পার্সনকে ছাড়া এলোপাথারিভাবে যেই সেই কমান্ডার সাহেবরা আইসা বলবে যে আমি তাকে ট্রেনিং দিয়ে তাকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সে কোথায় অস্ত্র পেল, আর একদিন দুই দিনের ট্রেনিং দিলেই মুক্তিযুদ্ধ হয়ে যাবে ইনসাইডে, এটা আমার মনে হয় না। সেই জন্য আমি ডেফিনিশন করতে চাচ্ছি যে এরা মুক্তিযুদ্ধ হবে না। আচ্ছা, বিশেষ ক্ষেত্র ছাড়া তারা মুক্তিযোদ্ধা হন। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আপনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, এই হিসাবে বর্তমান সরকার থেকে বা আগেকার সরকার থেকে বা বাংলাদেশ সরকার থেকে আপনি কি ধরনের সুবিধা নিচ্ছেন? আপনার উত্তরাধিকারীরাই বা কি সুবিধা পাচ্ছেন? খালেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ, দাওয়াত দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এই বিষয়টা আজকে যে আপনি আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য দাওয়াত দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। মুক্তিযুদ্ধ নিয়ে আনুষ্ঠানিকভাবে খোঁচাখুচি ছাড়া, মার্জিনাল টক ছাড়া সিরিয়াস টক কিন্তু আমাদের দেশে খুব কমই হয়। যেমন মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে তিনি একটা বিষয় উত্থাপন করেছেন, সংজ্ঞা করতে হবে। আমরা পক্ষ বিপক্ষ নিয়ে 43 বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু সংজ্ঞাটা নির্ধারণ করিনি এখনো। এটা আমি ওনার থেকে শুনে নিজে আশ্চর্য হয়ে গেলাম যে সরকারিভাবে এটা করা হয়নি কোনোদিন। করা একান্তই প্রয়োজন। আর দ্বিতীয় যে কথাটি আপনি বলেছেন যে আপনার প্রশ্নটা যথাসম্ভব এই ছিল যে আপনি কি কি সুযোগ সুবিধা, আপনি কোনো সুযোগ সুবিধা নিচ্ছেন কিনা বা পাচ্ছেন কিনা, বা আপনার উত্তরাধিকারীরা কোনো সুযোগ সুবিধা? একটা সুযোগ, আমার উত্তরটা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার জন্য প্রযোজ্য নাও হতে পারে, হবে না বললেই হয়, নাও হতে না বলে মেবি না, হবে না। কারণ হচ্ছে আমি একটা চাকরি করতাম এবং আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি। আমি সেনাবাহিনীর সদস্য ছিলাম যুদ্ধের আগে। আমি বিদ্রোহ করে আমার ব্যাটালিয়নের সঙ্গে একজন হিসেবে, এবং তাও তিনি যেখানে ছিলেন, আমি 3 জনের নাম সবসময় মনে করি। জনাব আকম মোজাম্মেল একজন, জনাব নজরুল ইসলাম খান যিনি বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য 2 জন, আর মরহুম আব্দুল মোত্তালিব চৌধুরী, তিনি সিলেটের সন্তান, শ্রমিক নেতা ছিলেন, সর্বদলীয় ঐক্য পরিষদের সংগ্রামী নেতা ছিলেন ওনারা। আমার সেকেন্ড হোম গাজীপুর, আমার ফার্স্ট হোম হাটহাজারী চট্টগ্রাম। ভুলে যাওয়ার আগে ভাই ছোট্ট একটা কথা বলে নেই, চট্টগ্রামের হাটহাজারী থানার লালিয়ারহাট সন্নিকট সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের একজন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আহমেদ খলিল, পিতা মকবুল আহমেদ, তিনি এখন থেকে 40 ঘন্টা আগে ইন্তেকাল করেছিলেন। আর আজকে দুপুরবেলা বাদ জোহর লালিয়ারহাট প্রাইমারি স্কুলের মাঠে তার জানাজা হয়েছে। আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। আহমেদ খলিল সাহেবের
রূহের মাগফিরাত কামনা মাগফিরাত করছি। কামনা করছি। আমি ঢাকা থেকে যেতে পারিনি, আমার খুব দুঃখ লাগছে যে আমার সম্ভাব্য নির্বাচনী এলাকা এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে খুব কাছের ছিল। রাজনৈতিকভাবে যদিও তিনি বিএনপি করতেন, আমি 19 দল করি, কিন্তু সকল মুক্তিযোদ্ধা জানাজায় গিয়েছিলেন, নির্দলীয় নির্মোহভাবে সবাই গিয়েছিলেন। যেটা বলছিলাম, তো যেহেতু আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে আবার বাংলাদেশ সেনাবাহিনীতে অব্যাহতভাবে চাকরি করেছি, সেই জন্য আমরা যে সকল সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধা হিসেবে পেয়েছি, বাংলাদেশের অন্য সকল মুক্তিযোদ্ধা ভাইরা রণাঙ্গনে যারা ছিলেন বা রণাঙ্গনে ছিলেন না, শব্দ সৈনিক, রাজনৈতিক কর্মী, সাংবাদিক ভাইরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, ডিপ্লোম্যাট, কূটনীতিবিদ, বিভিন্ন প্রকারের, সকলে এটা পেয়েছেন বলে আমার মনে হয় না। এটা ব্যাখ্যা দিয়ে দিলাম। যেমন প্রথম সুযোগ সুবিধা আমরা পেয়েছিলাম মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশ সামরিক বাহিনী সমূহে 2 বছরের চাকরির জ্যেষ্ঠতা, এটাকে বলা হয় ইংরেজিতে অ্যান্টিডেট সিনিয়রিটি, আর বাংলা এটা খুব কঠিন একটা শব্দ। অর্থাৎ চাকরি না করে সত্ত্বেও আমাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অভিজ্ঞতার কারণে এবং সম্মানস্বরূপ 2 বছর চাকরি করেছি এই মনে করা হলো। উদাহরণস্বরূপ আমার ডেট অফ কমিশন হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী মিলিটারি একাডেমি থেকে 6 সেপ্টেম্বর 1970, কিন্তু চাকুরির সকল কাজের জন্য ধরে নেওয়া হলো যে আমার সিনিয়রিটি গণা হবে 6 সেপ্টেম্বর 1968 থেকে। এই যে 2 বছর সিনিয়রিটি আমরা পেয়েছি, এটা আর্মির সিস্টেমে একরকম বেনিফিট দেয়, সিভিল আর একরকম বেনিফিট দেয়। এখন থেকে 2 বছর 3 বছর আগে বর্তমান রাজনৈতিক সরকার, বর্তমান মানে এটা কন্টিনিউয়েশন যেহেতু হচ্ছে, আমি 19 দলীয় জোটের একজন হিসেবে কোনো অবস্থাতেই এটাকে বৈধ সরকার মনে করি না, এবং উনি ব্যক্তি হিসেবে আমার থেকে সহস্র সম্মান পাবেন, কিন্তু আমি বলবো না যে তিনি একটি বৈধ সরকারের মন্ত্রী। তো আমি যেটা বলতে চাচ্ছি, মাননীয় শেখ হাসিনা গত প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একটা সুযোগ দিয়েছেন যে বাংলাদেশ সরকারের বেসামরিক সার্ভিসে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের চাকরির বয়স 2 বছর না 1 বছর, 1 বছর বাড়িয়েছে। যারা 57তে রিটায়ার করার কথা তারা 58তে করবে। পরে আবার তিনি কি করলেন, সকলের বয়স 1 বছর বাড়ায় দিলেন। তখন আবার মুক্তিযোদ্ধারা বললো আমাকে তো ডাল পানি মিলে গেল, এক সমান হয়ে গেল, তখন আরেক বছর বাড়ায় 60 করছে ওনাদের। তো এই যে সুযোগটা দিয়েছিলেন তিনি, এই যে দুর্নীতির কথাটা বলছেন, দুর্নীতি মানে করাপশন তো অনেক রকমের, টাকা খাওয়ার করাপশন হইতে পারে, অশ্লীল কাজের করাপশন হইতে পারে, আর এটা হচ্ছে নথি ডকুমেন্টারি করাপশন। অনেক লোক যারা মুক্তিযোদ্ধা ছিল না, বাংলাদেশ সরকারের চাকরি করেন, কিন্তু বেনিফিটটা নেওয়ার জন্যে, মুক্তিযোদ্ধা হওয়ার জন্য একটা যুদ্ধে নেমে গেল। যেমনে পারে তেমনে ডাইনে বাঁয়ে নড়াচড়া কইরা একে ধরে ওকে ধরে নিয়ে নিল। আর উনি তো 100 কয়েকজনের কথা বললেন, 151 জন বা 53 জন, 119 জনের উনি ধরেছেন অনিয়ম। আমি এখন থেকে 2 দিন 4-5 দিন 7 দিন আগে একটা নিউজ পড়েছিলাম, তারিখটা মনে নাই, আনুমানিক 2500 লোক যারা গত এই এখন মুক্তিযোদ্ধা হিসেবে সনদপ্রাপ্ত অবস্থায় আছে, বিভিন্ন সময় সনদ পেয়েছে, সেগুলো মোস্টলি এখন থেকে 4-5 বছর আগে জনাব মাননীয় শেখ হাসিনার ইমিডিয়েট বিগত সরকারে তাদের এগুলো প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে, এবং এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এগুলাকে যাচাই বাছাই পুনরায় করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, পেপারে পড়েছি। এর কারণ এটা ওনার মন্ত্রণালয়ের নজরে এসছে, উনি দায়িত্ব নিয়েছেন 5 মাস 6 মাস, ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব নজরে এসেছে যে অনেক লোক যারা মুক্তিযোদ্ধা না তারা সার্টিফিকেট সংগ্রহ করে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এখন আমার বয়স 65, কনিষ্ঠতম মুক্তিযোদ্ধা রণাঙ্গনে যারা ছিল, আমার যতটুকু মনে পড়ে, অন্তত অনেকের সঙ্গে মেলামেশা করি তো, রিটায়ার্ড লাইফের একটা দিনে আমি মুক্তিযোদ্ধা ছাড়া অন্য কারোর সঙ্গে চলাফেরা করি নাই, মানে মুক্তিযোদ্ধাদের ডেইলি রেখেছি। রাজনৈতিকভাবে আমি জোটে আছি, কিন্তু মুক্তিযোদ্ধারা সবসময় আমরা একসঙ্গে থাকি। সাদেক আহমদ খান একজন, সালাম একজন, ওরা মতিঝিল স্কুলের ক্লাস ফ্রেন্ড, তাদের বয়স ছিল মাত্র 16 যখন তারা মুক্তিযুদ্ধে যায়। তো ওনারা যদি কনিষ্ঠ ধরি, আমার 3 নম্বর সেক্টর হান্নান বলে একটা বাচ্চা ছিল, 13 বছর বয়স, এলএমজির উচ্চতার থেকে, এলএমজিকে দাঁড় করাইলে এরকম করে ওইটার উচ্চতার থেকে তার উচ্চতা কম ছিল, এটা আলগাইতে পারতো না, তারপরে সেটা নেওয়ার জন্য সংগ্রাম করতে যে আমি নিবই। তো কিশোরকে তো আমাদের নেওয়ার কোনো অধিকার নাই, আমরা নিতাম না, তাকে ক্যাম্পে রেখে যেতাম। কিন্তু সে বলছে আমি যুদ্ধ করতে আসছি, আমি দেশের জন্য মরতে চাই। এত ছোট একটা বাচ্চার এরকম স্পিরিট ছিল। তো যেটা বলতে চাচ্ছি, আর আরেকটা হচ্ছে আর্থিক বেনিফিট আছে। আর্থিক বেনিফিট হচ্ছে আমরা যারা খেতাবপ্রাপ্ত, আমাদেরকে প্রথমে, এখন থেকে 20-30 বছর আগের কথা, সরকার ঘোষণা দিয়েছিল কোন আমলে আর মনে নাই, বীর শ্রেষ্ঠ এত টাকা পাবে, মনে হয় 20-25 হাজার এককালীন, বীর উত্তম এত টাকা পাবে, বীর বিক্রম এত টাকা পাবে, আর
বীর প্রতীক এত টাকা পাবে, আমাদেরটা কি 6,000 ছিল না 9,000 ছিল ভুলে গেছি। এখন বোধহয় 16,000। আর এখন থেকে এক বছর আগে ক্যাপ্টেন তাজ সাহেব যখন মন্ত্রী ছিলেন তখনকার আমলে সরকার সিদ্ধান্ত নিয়েছিল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ভিত্তিতে একটা টাকা পাবে। তো এইটা আবার ওই মাননীয় সাবেক প্রতিমন্ত্রী সাহেবই এমন একটা পেজ লাগাই দিয়ে গেছে, এমন একটা পেজ, যেই পেজ গিটটা খোলার সাহস আর শক্তি বুদ্ধি এখন কারো আর নাই। এটাকে বলে আমলাতান্ত্রিক পেজ লাগাই দিয়ে গেছে। কিছু লোকে পেয়ে গেছে টাকাটা আর কিছু লোকে পায়নি। কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনি আমাকে যে প্রশ্নটা করছেন এটা খুব গৌণ প্রশ্ন, আপনার বরঞ্চ প্রশ্নটা এরকম করলে হয়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জেনুইন মুক্তিযোদ্ধারা রাষ্ট্র থেকে কি পেল। জেনারেল ইব্রাহিম, আমরা এগুলি নিয়ে আসলে আলোচনা করবো, একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি জেনারেল ইব্রাহিম যখন বলছিলেন তখন মাননীয় মন্ত্রী আকম মোজাম্মেল হক বলছিলেন যে তার কতক্ষণ বলার আছে সেটিও তাকে বলে দেওয়ার জন্য। আমি এই বিষয়টি ওপেন রাখতে চাই। শুধু জেনারেল ইব্রাহিম যে প্রসঙ্গগুলি তুললেন তার সাথে আমি একটু যুক্ত করতে চাই, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বাদেও আসলে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে প্রত্যেক বছরই নানা ধরনের কথা হয়, যেটি আসলে জেনারেল ইব্রাহিম তুললেন। আমি আরো যুক্ত করতে চাই, এইবার ক্রেস্ট নিয়ে যা হলো সেটি তো আসলে মানে আমরা মুক্তিযুদ্ধ শব্দটির সঙ্গেই বা সম্মাননা স্মারকের সঙ্গেই আমরা একটি আমাদের বিস্ময় যুক্ত হয়ে থাকলো আর কি। আপনি এই সম্পর্কে মন্তব্য করেন। আমরা নিজের বিবেকের কাছে সবসময় দায়বদ্ধ, তারপর জাতির কাছে। মুক্তিযুদ্ধের যারা আমাদের বিদেশি বন্ধু ছিল, বিদেশি বিভিন্নভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেই মহিষী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বা আরও অনেকে, এছাড়া বিভিন্ন দেশের, এমনকি আমেরিকার জনগণের মধ্যেও অনেক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা মুক্তিযুদ্ধকে সমর্থন করে সারা পৃথিবীব্যাপী, এবং তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য এটা খুবই একটা অসাধারণ একটা সিদ্ধান্ত আমি বলবো নিয়েছে। তো সেখানে যখনই আমাদের নজরে আসছে যে সেখানে যেভাবে এইটা আপনার প্রস্তুত করার কথা ছিল, তৈরি করার কথা ছিল, সম্মাননা যেটা দিয়েছে সেটা সেইভাবে হয় নাই। সেখানে স্বর্ণ দেওয়া হয় নাই, বা এরা চুরি বলেন, কম দেওয়া বলেন, যেভাবে যে ভাষায় আমরা বলবো চুরি বলেন, সেগুলো হয়েছে বলেই আমরা কিন্তু তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটিরও সেখানে তারা বলেছে যে পরিমাণ স্বর্ণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ স্বর্ণ যারা সাপ্লায়ার তারা দেয়নি। তবে না দেওয়ার পরেও সেটা তখন পরীক্ষা করে নেওয়া হয় নাই। সেখানে তাদের দায়িত্ব পালনে শৈথিল্য আছে, গাফিলতি আছে। তার জন্য কারা কারা দায়ী এটা আমরা আইডেন্টিফাই করার জন্য একদিকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় কার কতটুকু এখানে দায়বদ্ধ, কারণ এটা তো একজনে নেন, অনেকজনে নেন, একজনে গ্রহণ করে সার্টিফাই করে ইত্যাদি, এদের দায় নির্ধারণ করে এদের বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা জানেন যে ফৌজদারি মামলা হয়ে গেছে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক সচিবকে এই অভিযোগ থেকে একরকম অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ এক জিনিস আর দোষী প্রমাণিত হওয়া এক জিনিস। দেখেন এই দেশের অভিযোগ কার বিরুদ্ধে কে কখন উঠায় না, কিন্তু অভিযোগ ধরে সাবেক মন্ত্রী মহোদয় বলেন, সচিব মহোদয় বলেন, আরও সব বিরুদ্ধে হয়েছে। কিন্তু আইন এটা সবসময় অন্ধের মতো চলে। সেখানে যদি তারা দায়িত্ব কী অবস্থায় কোন প্রেক্ষাপটে তারা এই কাজটির মধ্যে টাকা পেমেন্ট করেছে সেগুলো আমরা খুঁটিয়ে দেখছি, এবং আইনানুগভাবে আইন মন্ত্রণালয় সেগুলো দেখেছে যে সেখানে কতটুকু দায়বদ্ধতা তাদের আছে। এবং সেটা আপনার জানেন যে একটা মার্ডার কেস হয়ে গেল, তার শাস্তি কিন্তু আলটিমেটলি হয়ে গিয়ে হয়তো 3 বছর 5 বছর পরে। যেমন যুদ্ধ অপরাধীরাও তাদের কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে এখন। সেই জন্য তার বক্তব্য আমরা নিচ্ছি। সরকার তাদের কি প্রেক্ষাপটে কেন এটা হলো, কেন তিনি দেখলেন না, তার কি দায়িত্ব ছিল,
তাদের কি বক্তব্য সেগুলো আমরা এখন নিচ্ছি। তাদের বক্তব্য নেওয়ার পরে তো অভিযোগের পরে তার শাস্তি। কাজে ওই সময়টুকু তো আমি নিশ্চয়ই আশা করি দেশবাসী বা যারা আমরা উৎকণ্ঠিত, সারা জাতি উৎকণ্ঠিত এমন একটা অন্যায় কাজের সাথে, তা আমি এইটুকু আশ্বস্ত করতে চাই যে এগুলোর আইনানুগ ব্যবস্থা অবশ্যই হবে এবং নিয়মতান্ত্রিকভাবে হবে, এবং যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হয় চূড়ান্তভাবে, ততক্ষণ পর্যন্ত আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পূর্বাহ্নেই আমি একটা মত পোষণ করতে পারি না। এটা ধরেন একটা বিচারক বলতে পারে না, আমাদের নিশ্চয়ই সেই প্রক্রিয়া চলমান। আমাদের সাবেক প্রতিমন্ত্রী সমস্ত আইনানুগ প্রক্রিয়া চলমান। তারাও কি আইনের মুখোমুখি হচ্ছেন? কেউ আইনের ঊর্ধ্বে নন, কেউ আবার আইনের নিচেও নয়, এরকম আমরা শুনি। হ্যাঁ, আইনের নিচেও নন। আইনানুগ প্রক্রিয়ায় যাদের যাদের বক্তব্য নেওয়া দরকার প্রত্যেকের বক্তব্যই নেওয়া হচ্ছে। প্রত্যেকেই তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে বা বলবেন। তবে এখন এটা একটু সময় দিতে হবে চূড়ান্তভাবে দায়ী ব্যক্তি কে কতটুকু দায়ী এবং কার কি হওয়া উচিত একটু, তবে এটা হবে এটুকু আমি আশ্বস্ত করতে পারি। কারণ প্রাথমিকভাবে এটা দোষ প্রমাণিত হয়েছে, যেটাকে প্রাইমা ফেসি বলে, দ্যাট ইট হ্যাজ বিন এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড, যে হ্যাঁ সেখানে এই কারচুপি বা দুর্নীতি বা চুরি যে ভাষায় আপনি বলেন সেটা হয়েছে। জেনারেল ইব্রাহিম, আমি আপনার কাছে মানে একটি প্রশ্ন করতে চাই, কিন্তু সেই প্রশ্নটির দুই তিনটি দিক আছে। একটি দিক হচ্ছে যে বীর মুক্তি, মানে আমি বীর মুক্তিযোদ্ধা ছাড়াও যারা সাধারণ মুক্তিযোদ্ধা আছেন, যে তাদের যে মানে মুক্তিযোদ্ধা সনদ নেয়ার ক্ষেত্রে অন্যরা যারা মুক্তিযুদ্ধ করেন নাই তারা এই সনদ পাওয়ার ফলে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটি যদি আপনি একটু বলেন, এবং এই সনদটি নেয়ার জন্য এত আগ্রহ মানুষের মধ্যে কেন দেখা যাচ্ছে সেটি যদি একটু বলেন। আর আরেকটি দিক হচ্ছে যে আপনি বীর একজন মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় আপনাদের বিরোধিতা করেছিল, আপনাদের বিপক্ষে ছিল, সেই জামায়াতে ইসলামী আপনাদের জোট সঙ্গী, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? এতদিন পরে এসে কি আপনার কাছে কোনো একটি কাজ আপনার কাছে ভুল মনে হয় কিনা আপনি যদি একটু বলেন। এতদিন পরে এসে মানে ওই এতদিনটা কোন পিরিয়ড? 71 সাল থেকে এসে এই এখন পর্যন্ত, যে ওই সময় তাদের সাথে বন্ধুত্ব বা আপনি যে প্রশ্নটা তুলেছেন, আপনি যে পত্রিকাটার নাম নিছিলেন, ওই পত্রিকাটা দর্শকদের সামনে ডেইলি স্টার, জি ক্যামেরা দেখাচ্ছে কিনা জানি না, জি ডেইলি স্টার তারিখটা হচ্ছে সোমবার, আজকে সোমবার মানে আজকে তারিখ, আজকে 16 জুন, জুন মাসের 16 তারিখ ডেইলি স্টারের প্রথম পৃষ্ঠায় শিরোনামটা দেওয়া আছে বট আউট, মানে কেনা হইয়াছে। তো কিনেছেন কে? ডেইলি স্টারের সম্মানিত রিপোর্টার পার্থপ্রতিম ভট্টাচার্য লিখেছেন, এবং নাজমুল হাসান পাখিরও ইন্টারভিউ আছে, কথাবার্তা আছে। এটা একটু ব্যাখ্যা না দিয়ে দিলে নয়, ভাই যে কথাটা বলেছেন তার জন্য তাকে অভিনন্দন। ওই যে ক্রেস্ট নিয়ে চুরি চামারি দুর্নীতি যাই হয়ে থাকুক না কেন, আপনি যদি সেটা হিসাব করতে যান অডিট ফার্মকে দিয়ে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা না বের হতে পারে, কিন্তু যেটা ক্ষতি অ্যাকচুয়ালি হয়েছে সেই ক্ষতিটা কিন্তু কোটি টাকা দিয়ে মাপার জিনিস না। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ভাবমূর্তি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ভাবমূর্তি, এটা গোল্লায় গেছে, দেশের ভাবমূর্তি। এবং মাননীয় মন্ত্রী মোজাম্মেল সাহেব যে কথাগুলো এখানে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি এর অর্ধেকটা নিয়ে বলতেন, উড হ্যাভ বিন গ্রেটফুল। তিনি কি বলে ফেললেন? তিনি বললেন স্বর্ণকাররা মায়ের গয়নার থেকেও চুরি করে, অর্থাৎ উনি এটার গুরুত্বটাকে ডাইলিউট করে দিলেন। কিন্তু তারপর আবার উনি সিদ্ধান্ত দিয়েছেন যে নতুন করে দিবে, এটার জন্য ধন্যবাদ। জি, তারপরে উনি সবসময় একটা ওই শামীম ওসমানের পক্ষ নিবে, সোনা চোরদের পক্ষ নিবে, সেটা কি? আপনি প্রধানমন্ত্রী, দেশের অভিভাবক, আপনি একটু রিজার্ভ থাকেন। আচ্ছা, যেখানে আসি, এই যে বট আউট চলে গেল, বট আউট মানে মুক্তিযোদ্ধা সংসদ কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি সংগঠন একটা। আমিও সেটার ভোটার, আমি হাটাদারি যেতে যাই, আমার নির্বাচনী এলাকা হাটাদারি যেতে পারিনি বলে ভোট দিতে পারি নাই। কিন্তু এখানে যে কথাগুলো লিখেছে এটা সাংঘাতিক একটি ন্যাক্কারজনক অভিযোগ। যারা অনুসন্ধানী প্রতিবেদন দিয়েছেন ওনারা নিশ্চয়ই জেনে শুনে দিয়েছেন, তো সাংবাদিক ভাইদের ধন্যবাদ। আর অভিযোগটা প্রমাণ করার জন্য দায়িত্ব হচ্ছে মাননীয় মন্ত্রী আপনার এবং মাননীয় প্রধানমন্ত্রীর। অভিযোগটা হচ্ছে 4টা প্যানেল ছিল, মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান ওনার এক প্যানেল, বীর বিক্রম, মেজর জিয়াউদ্দিন আহমেদ 9 নম্বর সেক্টর ওনার একটি প্যানেল, মেজর ওয়াকার হাসান 3 নম্বর সেক্টর ওনার একটি প্যানেল, এবং আহাদ চৌধুরী সাহেবের একটি প্যানেল। অভিযোগটা পেপারে ডেইলি স্টারে যে লিখেছে বিস্তারিতভাবে, কারা কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল,
মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এমন এমন ব্যক্তিদের নাম দিয়ে এলজিআরডি মিনিস্ট্রির এলজিইডির 2-3 জনের নাম দিয়েছে এবং বলতে চাচ্ছে যে মেজর জেনারেল সাহেবের যে প্যানেলটা, এই প্যানেল টাকা খরচ করেছে ভোট কেনার জন্য যেন নির্বাচিত হইতে পারে। এটা আমার কাছে একজন মেজর জেনারেল র্যাঙ্কের অফিসারের নেতৃত্বের প্যানেলে কাজটা করবে, এটা যেমন গ্রহণযোগ্য নয়, এবং যদি এটা তদন্ত করে প্রমাণ পাওয়া যায় এর জন্য চরম শাস্তি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কারণ খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, মেজর জেনারেল র্যাঙ্কের মুক্তিযোদ্ধা এই কাজটা করবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। এবং ডেইলি স্টার যেহেতু এটা লিখিতভাবে দিয়েছে, ডেইলি স্টারের কাছে ডেফিনেটলি একটা প্রমাণ আছে এবং কথা আছে, তা নাহলে ডেইলি স্টার এত বড় একটা কথা লিখতে পারে না। এই জন্য কথাগুলো বলতেছি যে মুক্তিযোদ্ধা যারা আর্মি অফিসার তাদের দুইটা পরিচয়, এক তো মুক্তিযোদ্ধা, এক তো সেনাবাহিনীর অফিসার। লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ বীর প্রতীক, তিনি ডেস্টিনির চেয়ারম্যান হয়ে এখন চার্জশিটের মধ্যে 45 জনের মধ্যে তারও নাম, শরমে আমার জানটা চলে যায়। এখন এখানে একজন মেজর জেনারেল সাহেব বীর বিক্রম, তিনি টাকা দিয়ে ভোট কিনতেছেন, শরমে আমার জানটা চলে যায়। টাকারই কারবার যদি করবা, আপনি বিজনেস করেন, এখানে যায় কেন করেন? যে কথাটা আপনি তুলেছিলেন, আমরা কি একটা বিরতি নিয়ে আসবো জেনারেল সৈয়দ ইব্রাহিম? আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে সনদের গল্পটা একটু বলেন আপনি, এবং জামাতি ইসলামীর সাথে জোটে থাকতে আপনার কেমন লাগছে সেটাও আপনি একটু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম, আপনি যদি খুব অল্প করে একটু বলেন যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আপনি মুক্তিযুদ্ধের সনদ নিয়ে আপনি বলতে চাচ্ছেন। সনদ নিয়ে সমস্যাটা হলো যে সনদ কে দিবে, কখন দিবে, কোত্থেকে দিবে, এই পলিসিটা একাধিকবার পরিবর্তিত হয়েছে। প্রথম সনদ দেওয়া শুরু হয়েছিল সে 1972 সালে, এবং আমরা পেয়েছি আমাদের মুক্তিযুদ্ধকালীন প্রধান সেনাপতি কর্নেল, পরবর্তীতে জেনারেল এমএজি ওসমানীর হাতে স্বাক্ষর করা, আর বেশ কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা ভাইয়েরা পেয়েছেন সেটা তৎকালীন মানে স্বাধীন বাংলাদেশের প্রথম হোম সেক্রেটারি মিস্টার তসলিম, ঠিক না ভাইয়া, ওনার স্বাক্ষর করা। পরবর্তীতে এই স্বাক্ষর করা সনদগুলো ডিসকন্টিনিউ হইল। জেনারেল ওসমানীর গুলো অনেক নকল হয়ে গেল, তসলিম সাহেবেরটা অনেক নকল হয়ে গেল। আপনি জানেন যে আমাদের দেশে জিনজিরা আমরা অনেক কিছু সুন্দরভাবে নকল করতে পারি, আবার অনেক কোশ্চেন পেপারও আউট করে ফেলতে পারি। আমাদের মেধায় কুলায়, এটা কোনো সরকারের সঙ্গে সম্পৃক্ত নেই, এটা আমাদের সকলের মেধায় কুলায় নকল করা। তো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নকল করা শুরু হয়েছে আজকে থেকে 35-37 বছর আগে। তো এই যে একটা ভেজাল শুরু হয়ে গেল, এর কারণে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকাটাকে যাচাই বাছাই করার একটা উদ্যোগ নেওয়া হইলো। আর যতবারই উদ্যোগ নেওয়া হয়, ওই উদ্যোগও কিন্তু ফরমালিন মাপার যন্ত্রেও যদি ভেজাল থাকে তাহলে আর ফরমালিন মাপবেন কেমন, অনেকটা এরকম আর কি, যে ওই উদ্যোগগুলোতেও ভেজাল ছিল। ফলে আমরা এই জেনুইনলি একটা তালিকা, আমি সন্তুষ্ট চিত্তে নিঃসংকোচে বলতে পারবো না যে একটা তালিকা আছে বা সকলের নিকট সার্টিফিকেট আছে বা সকল সার্টিফিকেটই জেনুইন। একটা সুবিধার কথা বলা হয় নাই, মুক্তিযোদ্ধাদেরকে একটা কোটা করতে দেওয়া হয়েছে বিভিন্ন সরকার আমলে। আপনি সুবিধার কথা বলেছিলেন তো মুক্তিযোদ্ধাদের কোটার কথা দেওয়া আছে, মুক্তিযোদ্ধাদের কোটা এবং তার ওয়ারিশ পুত্র বা কন্যা পাবে, এবং একটা দাবি অনেক জায়গায় 30% এবং এটা একটু সংরক্ষিত। জি, আর 2 নম্বর হচ্ছে যে কোটাটা, জি আমরা জামাত ইসলামী প্রসঙ্গে একটু যাচ্ছিলাম। সরি, আচ্ছা, তো জামাত ইসলাম প্রসঙ্গে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এটা হলো রাজনৈতিক প্রশ্ন, এবং এটা আপনি প্রশ্ন করে খুব ভালো করছেন। এর কারণ হলো যে আমি এই প্রশ্নটার উত্তর দিতে মোটামুটি উত্তরটা আমার মুখস্থ হয়ে গেছে। কারণ বিভিন্ন টেলিভিশন টক শোতে গেলে এটা ইনভেরিয়েবলি একটা প্রশ্ন যে খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা কেমনে গেলেন কেন। এক নম্বর কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে একটা জোটে যাওয়া আর রাজনৈতিকভাবে জোটবিহীনভাবেও যুগপৎ আন্দোলন করা, এর মধ্যে তফাৎ হচ্ছে 19 আর 20। আমি তো রাজনীতিতে এসেছি মাত্র 7 বছর। বাংলাদেশ কল্যাণ পার্টির জন্ম 4 ডিসেম্বর 2007। তার আগেও আমার আগে রাজনীতিবিদগণ দেখিয়ে গিয়েছেন যে তাদের সঙ্গে হাত মিলান যায়, তাদের হাতে চুমা খাওয়া যায়, তাদের সঙ্গে একই সোফাতে বসা যায়, তাদের সঙ্গে ব্যয়বেলা করা যায়, সব কিছু করা যায়, এবং তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করা যায়, তাদের সঙ্গে সংসদ নির্বাচন কইরা বিএনপিকে ঠেকানোর জন্য পার্লামেন্টে যাওয়া যায়, এগুলো সব দেখিয়েছেন আমার আগের রাজনীতিবিদরা। আমি সৌজন্যের খাতিরে কারো ব্যক্তির নাম নিচ্ছি না। আমি যখন দল করলাম, আমার সামনে প্রথম উদ্যোগ ছিল যে আমার দলের মূলনীতিটা হচ্ছে পরিবর্তনের জন্য। রাজনীতি, আমরা রাজনীতির সংস্কৃতিতে একটু পরিবর্তন চাই, কিন্তু একলা এই কাজটি করা ডিফিকাল্ট।
অনেক লোক জ্ঞানী গুণী অভিজ্ঞ রাজনীতিবিদরা বললেন যে তোমাকে আগে প্রক্রিয়ার মাধ্যমে একটা স্তরে যেতে হবে। আমার দল 29শে ডিসেম্বরের নির্বাচনে আমরা ইলেকশন করে হেরে গেছি। দেন আমরা 1-2 বছর চেষ্টা করলাম নিজে দাঁড়াইতে। বাংলাদেশের সাধারণ মানুষগণ যারা খুব ভালো মানুষ, যারা বিবেকবান মানুষ, যারা সাহসী মানুষ, ওনাদের সাহসটা কিন্তু টেলিফোনে, মোবাইলে, ফেসবুকে, মেসেজের মধ্যে সীমাবদ্ধ। তেলা মাথায় তেল দিতে বাঙালি যেতে অভ্যস্ত। যত ব্যক্তি রাজনৈতিকভাবে সৎভাবে আগাইতে চায় তাদেরকে পৃষ্ঠপোষকতা করার লোক নাই বললেই চলে। সেটা আমলা বলেন, সামরিক অফিসার বলেন, প্রফেসর বলেন, ব্যবসায়ী বলেন ইত্যাদি। কিন্তু যেই মাথাটায় অলরেডি তেল আছে ওই মাথা ড্রামের পর ড্রাম তেল দিতে সবাই রেডি। আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমি কোন দিকে যাব। সরকারে যাওয়ার কোনো রাস্তা নাই। আর নীতির কারণে আমার কাছে তৎকালীন বিএনপি এবং এই মুহূর্তের বিএনপি যে নীতিটা ফলো করছে সেটা অধিকতর কাছে মনে হয়েছে আওয়ামী লীগের তুলনায়। দোনোটার মধ্যে কোনোটাই পারফেক্ট না, আমিও পারফেক্ট না। জোটে যাওয়ার মানে এই না যে জামাত ইসলামের 1971 সালের রাজনৈতিক বা মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডকে সমর্থন দেওয়া বা মাফ করে দেওয়া। নো, লিগালি বাংলাদেশ সরকার যা করবে তার সঙ্গে আমি একজন মুক্তিযোদ্ধা হবে একমত। রাজনৈতিক কর্মী হিসাবে পুরো জামাতের নাম ধরে ওদের 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ কর্মীকে একই ব্র্যান্ডে ফেলাতে আমি রাজি না। কারণ 1971 যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বর্তমান জামাতের 1-2-3% বেশি না। বর্তমান জামাতের 95% কিন্তু তার একটা আদর্শ ধারণ করে, কিন্তু তার একটা আদর্শ ধারণ করে আমি আদর্শ নিয়ে আপনি আলোচনা করতে বললে আবার করব, অসুবিধা নেই। জি, প্রথমত শোনার ব্যাপার উনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা উক্তির কথা বলেছেন। প্রধানমন্ত্রী কিন্তু এ কথা বলেননি যে এই স্বর্ণ নিয়ে যে কেলেঙ্কারি সেটা বৈধ বা তার সমর্থনযোগ্য। অর্থাৎ তিনি বলেছেন যে এই সোনার জিনিসটা এমন জিনিস যে মায়েরটাও স্বর্ণকারে চুরি করে, স্বর্ণকারের স্বভাবটা বোঝাতে চেয়েছেন। এবং এর ইতিপূর্বেই তিনি এই ঘটনার পরে যথাযথ ইনস্ট্রাকশন আমাকে এবং আমার মন্ত্রণালয়কে দিয়েছেন কিভাবে এটাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং সে ব্যবস্থা নিচ্ছেন। কাজেই ওনার ওই কথাটা উইটি হয়তো একটা শব্দ ব্যবহার করেছে, সেটা দিয়ে যে তাদেরকে সমর্থন করার যে কথাটা আমার প্রিয় দীর্ঘদিনের খুবই ঘনিষ্ঠতম বন্ধু একজন ইব্রাহিম, জেনারেল ইব্রাহিম বলেছেন সেটা সঠিক নয়। ইনশাল্লাহ তার ব্যবস্থা হচ্ছে। দ্বিতীয়ত, মুক্তিযোদ্ধারা ভুয়া সার্টিফিকেট বিভিন্ন সময় নিয়েছে, নানানভাবে নিয়েছে। সেগুলো সম্বন্ধে আমি প্রথমে একটু আলোকপাত করেছি যে সেটার সবচেয়ে বড় সুযোগটাই ছিল যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা না থাকায় এক একজন এক এক দৃষ্টিভঙ্গির থেকে এক এক ধরনের সার্টিফিকেটের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত দিয়েছে। এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবছর যে আমরা নতুন নীতিমালা করে যারা প্রকৃতপক্ষে যুদ্ধ করে নাই এবং বাংলাদেশের অভ্যন্তরে থেকে আমাদের বেসিক্যালি প্রথমত যারা দেশে বা দেশের বাইরে গিয়ে অবস্থান নিয়েছে, ভারত হতে পারে, আমেরিকা হতে পারে, ইংল্যান্ড হতে পারে, যারা ওই গভর্নমেন্টের যেমন সেনাবাহিনীর যে সমস্ত সদস্যরা, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিডিআর, যারা পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে বা সরকারি কর্মকর্তারা আনুগত্য ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য পোষণ করেছে, তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ করব। যারা যে সমস্ত বাংলাদেশের নাগরিক দেশকে স্বাধীন করার লক্ষ্যে, কারণ বিদেশে আশ্রয় নিতে হয়েছে অস্ত্র জোগাড়, অস্ত্রের জন্য, নিরাপত্তার জন্য, ট্রেনিংয়ের জন্য, এগুলো তারা যারা করেছে, এবং যারা ধরেন লেখক, শিল্পী, সাংবাদিক, তারপর খেলোয়াড়, এ সমস্ত অর্থাৎ সরকার চালানোর জন্য যে কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, অর্থাৎ সরকার পরিচালনা, সরকারি কর্মচারী, যারা হয়তো সেনাবাহিনীর গাড়ি চালিয়েছে, যারা ওই খাবারটা রান্না করে দিয়েছে, যারা ওনার বুট পালিশ করে দিয়েছে, এদের অর্থাৎ এরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র বুট ছিল না, পালিশের প্রয়োজন যাই হোক, এটা মাপ ছিল এইটুক, অর্থাৎ যে আপনার অন্তপক্ষে জামা কাপড়টা দিয়ে দিছে,
ধুয়ে দেওয়ার হ্যাঁ, না কথা লাগে। বটে, একটু লাগছে। জি, জি, লোক তো thank দরকার you, হয়েছে, thank you, thank you. রান্না তো করে দিয়েছে, Thank you, thank you, লাকড়ি sure. জোগাড় করে দিয়েছে, অবশ্যই তাদেরকেও মুক্তিযোদ্ধা হিসেবে নিশ্চয়ই, যে- কারণ সে এই sure. কারণে গিয়েছিল। আমরা হয়তো বলছি তুমি এই কাজটা করো, এবং আমরা একটা বছর করেছি যে নর্মালি 13 বছরের নিচে আমরা আর মুক্তিযোদ্ধা হিসেবে ট্রিট করবো না। অনেক বেশি স্ক্রুটিনি করে যদি দেখা যায় যে সত্যিকার ভাবে করেছে, যে নর্মালি 13 ইয়ার্স। তারপর এরকম ভাবে আমরা যদি স্ক্রুটিনি করি তাহলে আমার মনে হয় যারা এই যে ফেক বা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তাদের আরো- সহজে বাদ পড়বে। তাদের এবং মানে মধ্যে আমি আমাদেরকে আমি একটা- খুবই আপনাকে আমার এই জায়গায় একটু থামাতে হচ্ছে যে কারণ আমরা একটা বিরতি নিয়ে এই জায়গা থেকে আবার আপনার কাছ থেকে শুরু করব। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। এলাম আজকের বাংলাদেশে জনাব মোজাম্মেল হক, আপনি বলছিলেন যে যাদেরকে খেতাব দেওয়া হচ্ছে সেটা কিভাবে স্ক্রুটিনাইজ করবেন এবং কিভাবে সংজ্ঞায়ন করার ব্যাপারটা, যারা খেতাব, যারা সনদ নিয়েছে, যারা সনদ নিচ্ছেন। হ্যাঁ, জি। এবং আমার একটা ইচ্ছা আছে, আমাদের কমিটিটা এখনো হয় নাই, জামুকার কমিটি হয়ে গেলে আমরা হয়তো একটা কল সারা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে দিব যে যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, তারপরেও তারা বিভিন্নভাবে বিভিন্ন সার্টিফিকেটের দ্বারা সার্টিফিকেট গ্রহণ করেছেন, স্বেচ্ছায় যদি তারা সেগুলো সমর্পণ করেন তাহলে তাদের লঘুদণ্ড দেওয়া হবে। আর তদন্তের মাধ্যমে যাদের দেখা যাবে যে তারা অনেক রকম ম্যানিপুলেশন করেছেন, সার্টিফিকেট পাওয়ার জন্য অনেক বেশি ভুল তথ্য দিয়েছে, কারণ ভুল তথ্য না দিয়ে তো এই সার্টিফিকেট নেওয়া যায়নি। যারা স্বেচ্ছায় স্বীকার করবেন তাদের একরকম, আর যারা করবেন না তাদেরকে যাতে গুরুদণ্ড দেওয়া যায় সেরকম একটা ব্যবস্থার কথা আমরা বিবেচনা করছি। এবং যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা ইতিমধ্যে তারা গ্রহণ করেছেন সেগুলো ফেরত দেওয়া বা সেগুলোর মধ্যে তাদের শাস্তির বিধান রাখা এক কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের ওনার সাথে যে কানেকশনটা, 19শে মার্চ ব্রিগেডিয়ার জাহানজেব, উনি তখন সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গাজীপুরে ছিলেন, সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে যখন নিরস্ত্র করার জন্য ব্রিগেডিয়ার জাহানজেব গিয়েছিল, সেদিন 17ই মার্চ বঙ্গবন্ধু আমাদের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের আলোকে 19শে মার্চ সেদিন আমার সুযোগ হয়েছিল সেই তরুণ বয়সে তার নেতৃত্ব দেওয়ার। আমরা নেতৃত্ব ব্রিগেডিয়ার জাহানজেবকে সশস্ত্রভাবে মোকাবেলা করেছিলাম, এবং সেই জন্যই বাঙালি রেজিমেন্টকে তারা ডিজার্ভ করতে পারে নাই। এবং আমার প্রিয় বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, অত্যন্ত একটা গ্লোরিয়াস ভূমিকা মুক্তিযুদ্ধে অবদান রাখতে পেরেছেন, আমরা সশ্রদ্ধ চিত্তে তা স্বীকার করি। তো এখন যেটা যুদ্ধ অপরাধীদের ব্যাপারে উনি যেভাবে কথাটা বলেছেন, জামাত ইসলামের যে ব্যাপারে জামাতে বলেছেন। ইসলামের সাথে হয়তো আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন এবং করেছে, এইমাত্র আমাদের কাছে একটা খবর এসেছে যে ইমরানের সরকার বলেছেন যে জামাত ইসলামের সঙ্গে সরকারের আপোষকামিতা লক্ষ্য করা যাচ্ছে, জামাতের কাছ থেকে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে অর্থ সংগ্রহ করা হচ্ছে। আজকে প্রথম আলোতে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। এখন ওনার আজকের প্রথম আলোতে বলছে যে এইরকম নিউজের তো না, এটা ইমরানের সরকার বলেছেন, ইমরানের সরকার বলেছেন, ইমরানের গণজাগরণ সরকার আরে তো বটে গণজাগরণ- ভাই, যেই সরকারই হোক। ইমরান গণজাগরণের সে এমন কোন ব্যক্তি ছিলেন না যে সে একের মুখপাত্র হয়ে গেছেন এবং তার কথায় দেশ চলছে। তো আমরা তার আচ্ছা, ওটা জামাত ব্যক্তিগত ইসলামী সম্পর্কে যদি আওয়ামী লীগের অবস্থাটা একটু বলেন যে এটা কি কাছাকাছি চলে আসছে না সরকার? না, আওয়ামী লীগের কাছাকাছি সরকার প্রশ্ন উঠে না। কাছাকাছি আসার প্রশ্ন সে সময় হতো যে মানুষ ভুল করতে পারে। আজ পর্যন্ত জামাত ইসলাম কোনোদিন বলে নেই 1971 সালে তাদের যে ভূমিকা ছিল সেটা তারা ভুল করেছে, যাদের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। যারা ধর্ষণ, তারপরে লুট ও অগ্নিসংযোগ, হত্যার সাথে জড়িত, সেই ঘৃণ্য যারা অপরাধের সাথে জড়িত তাদের সাথে আওয়ামী লীগের যে একটা সংযোগ, সেটা সেটা একটা অবিশ্বাস্য কখনো- ঘটনা। এবং সেটা তবে কখনো ওটাও ইমরানের মতো এরা বেশি আর বলতে চায় না, তারা যারা মনে করে যে তারা ওদের জাতির বিবেক, সেদিনে আমরা শেষ করি। জেনারেল ইব্রাহিম, আপনার জন্য 1 মিনিট সময়ের মধ্যে আপনি যদি বিষয়টা সাম আপ করেন। আমি শুরুতেই বলছিলাম যে আমাকে যত টাইম দিবেন তার থেকে 1 মিনিট বেশি যেন মাননীয় মন্ত্রীকে দেন। আপনি দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো সেটা হলো, অনেকবার আপনি আমাকে বলেছেন যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এখানে একটা ছোট্ট কথা না বললেই নয়। আমি 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং 3 নম্বর সেক্টরের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছি।
আমি আজকে আপনার এই প্ল্যাটফর্ম থেকে, এই মঞ্চ থেকে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার জনাব তাজউদ্দিন আহমদ, শহীদ নজরুল ইসলাম সাহেবদের নেতৃত্বে তাদের প্রতি শ্রদ্ধা, প্রধান সেনাপতি ওসমানী সাহেবের প্রতি শ্রদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখনকার আমলের সেক্টর কমান্ডার উনি এবং অন্য সেক্টর কমান্ডারের প্রতি শ্রদ্ধা, এবং আমার সহকর্মী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান। একলা আমি বীর প্রতীক হতে পেয়েছি আনুষ্ঠানিকভাবে, পারিপার্শ্বিক সকল মুক্তিযোদ্ধা যদি সাহসী না হতেন আমরা কিন্তু সাফল্য পেতাম না। তাই সকল মুক্তিযোদ্ধার প্রতি আমাদের পক্ষ থেকে সম্মান। তবে শেষ কথা যেটা, জামাত ইসলাম নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, একটি রাষ্ট্রে অনেক রকম ক্রিয়া থাকে। একটি ক্রিয়ার নাম হচ্ছে জাতি গঠন, ইংরেজিতে বলে নেশন বিল্ডিং। নেশন বিল্ডিং করতে গেলে আপনাকে বর্তমান প্রজন্মকে কাছে টেনে নেওয়ার একটা রাস্তা বের করতে হবে। মাননীয় মন্ত্রীর মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, মাননীয় প্রধান বিরোধী দল নেত্রীর নিকট, মানে আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি, কারণ আমি বর্তমান বিরোধী দলকে স্বীকৃতি দিচ্ছি না, কারণ ওটা তো কি জানি অনেক কিছু আছে। তো সেই জন্য যে আমাদেরকে জাতি গঠন করতে হবে। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের রাজনৈতিক নীতি, মেক এ স্ট্রং বাংলাদেশ। আমার মনে ধন্যবাদ। যারা রাত্রে দেখবে তাদেরকে সালাম, কিন্তু ফুটবল ছেড়ে দেখবে কিনা সন্দেহ। এই ছিল আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী আপনাদের অনেক স্বীকার না করলো, শেষ পর্যন্ত বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।